আসসালামু আলাইকুম আমার প্রিয় অদৃশ্য ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দুইজন মানুষের সাথে তোমাদেরকে পরিচয় করে দিয়ে দিব, দুইজন ব্যক্তিত্ব। আমার হাজব্যান্ডরা হচ্ছে 5 ভাই 2 বোন। সবচেয়ে বড় ভাই উনি পিটিআই এর ডিরেক্টর ছিলেন। এরপরে হচ্ছেন লুৎফর রহমান, ডক্টর লুৎফর রহমান। ইনি হচ্ছেন ডক্টর লুৎফর রহমান, যাকে আমি এখন ফোকাস করছি। আর ইনি হচ্ছেন ডক্টর খলিলুর রহমান। তো ইনি হচ্ছেন মেজো। এর পরের জন হচ্ছে মনসুরুর রহমান, উনি পিডিবির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। এর পরের জন আহমেদুর রহমান, উনি অ্যাডভোকেট ছিলেন। ওনার ওয়াইফও ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন। উনি ভাষা সৈনিক ছিলেন, খুবই অ্যাক্টিভ লেডি। আর আমার হাজব্যান্ড ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, উনি 5 ভাই 2 বোনের মধ্যে সবচাইতে ছোট। আর 2 বোনের যে হাজব্যান্ড, একজন ছিলেন হেডমাস্টার এবং আরেকজন ছিলেন সেক্রেটারিয়েটে ছিলেন। তো এই যে সংসদ ভবনে যে লাল লাল বিল্ডিংগুলো দেখেছো না, ওইখানে উনি থাকতেন। তো আজ ওনারা কেউই বেঁচে নেই। তো আমি যে কথা বলছি যে ডক্টর লুৎফর রহমান, উনি চমৎকার একজন মানুষ ছিলেন। ওনার অবদান অনেক, ওনার হাত দিয়ে অনেক অনেক রত্ন তৈরি হয়েছে, যারা এই পৃথিবীতে এখন আলোকিত করছে। তো আমি ওনার সম্বন্ধে এই জন্যই বলছি যে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে কিছু না কিছু কর্তব্য করার জন্য। আমাদের প্রত্যেকের উচিত এই পৃথিবীর যার যেখানে যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী এই পৃথিবীর মানুষের জন্য কিছু করা উচিত। তো চলো আজকে আমি আমার লেখা কবিতাটা বলি, তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা পড়াশোনাতে চলে যাব। আমার কবিতার নাম হলো সত্যের হলো অপমৃত্যু। সারা জনম জেনেছি আমি সত্যের সদা জয়, কিন্তু হেথায় দেখি আমি সত্যের সে কি করুণ পরাজয়। সত্য সে তো ভীষণ শক্ত, লোহার স্তম্ভের চাইতেও শক্তিশালী, কিন্তু হায় চারিদিকের মিথ্যাচারীরা, তারা যে সত্যের চাইতেও বলশালী। সত্য সে তো তার আপন মহিমায় মাথা উঁচু করে হাত পা ছড়িয়ে কাঁধ শক্ত করে বুক উঁচু করে দাঁড়ায়, সত্যের গলা টিপে ধরবে বলে। মিথ্যাচারীরা চারিদিকে ঘিরে সত্যের গলায় দুহাত বাড়ায়। দূর থেকে দেখি অপরাজেয় সত্য একা, সম্পূর্ণ একা, করছে যুদ্ধ সর্বশক্তি দিয়ে প্রাণপণে। সত্যের আত্মশক্তি অনবরত যোগায় মনোবল সত্যকেই সঙ্গোপনে। বেচারা নিঃসঙ্গ সত্য, তার চারিপাশে যে কেউই নেই, তার সাথেও কেউ নেই, ডানে নেই বামে নেই সামনে নেই পিছনেও নেই, জীবন সমুদ্রে একাকী পথিক সত্য। সত্য সে তো ভীষণ নিঃসঙ্গ, কেউই নেই তার পাশে। মনে মনে ভাবে সত্য একদিন সবাই বাড়াবে সাহায্যের হাত, বুক বাঁধে এই আশে। বিচারালয়ে বিচার বসেছে সত্যের, আসনে প্রধান বিচারপতি। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে সত্য, বুঝতে পারছে না বিচারপতির মতিগতি। চারিদিকে থমথমে ভাব, কঠিন নিস্তব্ধতা, এই যেন মৃত্যুপরী। বরফের হিমশীতল নীরবতা, যেন বুকে চালায় ছুরি। অর্ডার অর্ডার অর্ডার।
ঘোষণা দিলেন বিচারপতি, সত্যের হবে ফাঁসি। মিথ্যাচারীরা পিছনে বসে দেয় তৃপ্তির হাসি। কেন হবে সত্যের মৃত্যু, বলা হলো রায়ে। মিথ্যারই বিরুদ্ধে সত্য লড়েছে বলেই ফাঁসি দেওয়া হলো তাকে রায়ে। আমি এই কবিতাটা লিখেছিলাম যখন আমি স্কলাস্টিকায় চাকরি করতাম। সেই সময় আমার লেখা যত কবিতা আছে সমস্ত কবিতাগুলাই কিন্তু স্কলাস্টিকার চাকরি জীবনে। এগুলো সবই আমি টিচার্স রুমে বসে লিখতাম অথবা লাইব্রেরিতে বসে লিখতাম। তো দেখতাম যে আমার স্কুলের লাইব্রেরিতে অনেক দামি দামি বই আছে। আমি অবসর সময় পেলেই ওই বইগুলা পড়তাম। আর একটা জিনিস যে আমি যখন চিন্তা করলাম যে আমি ইংলিশ গ্রামারের উপরে লিখব, তখন আমি লিখতে গিয়ে দেখি যে আমার কলম আটকে যাচ্ছে। আমি কনফিউজড হয়ে যাচ্ছি যে এখানে কি হ্রস্বইকার হবে না দীর্ঘইকার হবে, হ্রস্বইকার হবে না দীর্ঘকার হবে। বারবার ডিকশনারি খুলি, তো এতে দেখি আমার সময় অনেক নষ্ট হয়। তখন আমি কি করলাম, নীল খেতে গেলাম, গিয়ে বাংলা ব্যাকরণের উপরে বই কিনলাম আর ওই বই থরলি পড়া শুরু করলাম। এরপরে কি করে বানান কারেক্ট করে লিখতে হয় সেটার উপায়গুলোও বই থেকে ফাইন্ড আউট করলাম। এবং আমাদের স্কুলের লাইব্রেরিতে এত চমৎকার বইয়ের কালেকশন আছে, তো আমি ওই বাংলা ডিকশনারিটা থরলি A to Z প্রত্যেকটা ওয়ার্ড পড়েছি। এমন একটা ওয়ার্ড নাই যে বাদ দেই নাই, প্রত্যেকটা ওয়ার্ড পড়েছি। তো তখন পড়তে গিয়ে দেখলাম আরে তো অনেক মজার মজার শব্দ আছে, এই শব্দগুলোর সাথে তো আমি আগে কখনো পরিচয় হয় নাই। আর আমি ছোটবেলায় কড়ি দিয়ে কিনলাম, তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারপরে নিহারঞ্জন গুপ্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমস্ত বই পড়ে ফেলেছিলাম সেই ছোটবেলায়। তো এখন তো আমার অ্যাকচুয়ালি বই পড়ার কোনো সময় নাই। আর এখনকার ছেলেমেয়েরা আই এম শিওর ওদের পড়ার এত চাপ, ওদের ঘাড়ে এত বইয়ের বোঝা যে ওদের কোনো গল্পের বই পড়ার সময়ই নাই, সুযোগও নাই। তো যেটা আমি বলছিলাম, তো ওই বাংলা ডিকশনারির A to Z প্রতিটা শব্দ আমি পড়েছি। আর অক্সফোর্ড ডিকশনারিটা আমার খুবই প্রিয়। অক্সফোর্ড ডিকশনারিটাও আমি A to Z বহুবার পড়েছি এবং এখনও আমি পড়ে যাচ্ছি। তো আগেকার দিনের রাইটারদের কবিতা বইয়ের লেখাগুলোর মধ্যে একটু কঠিন কঠিন শব্দ ছিল, তো যেটা এখনকার দিনে সহজে ইউজ করা হয় না। কারণ মানুষ এখন খুব সহজভাবে অল্প সময়ে সব কথা বুঝতে চায়। তো তখনকার দিনের বইগুলোর কঠিন শব্দ জানতে হলে তো ডিকশনারি ঘাঁটতে হবে, বইয়ের ওই শব্দগুলোর মানে জানতে হবে। তো এগুলো করতে গেলে তো অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমি মনে করি এইখানটাই পাঠকের মৃত্যু হয় আর কি, যে যখনই ইন্টারেস্ট শেষ হয়ে যাবে তখনই পাঠকের মৃত্যু হবে। তারপর আমার একটু ইচ্ছা হলো যে ঠিক আছে, তাদের সেই সময়কার সেই সময় লেখকদের যে স্টাইল ছিল কঠিন কঠিন শব্দ ব্যবহার করা, তা আমি একটু সেই সমস্ত কঠিন কঠিন ওয়ার্ডে দুই একটা কবিতা লিখি। তো দুই একটা কবিতা আমি লিখেছি এবং সেইগুলার মানেও পাশাপাশি দিয়েছি, যেন দর্শকরা পাঠকরা আমি কি বলতে চাচ্ছি তারা যেন ফাইন্ড আউট করতে পারে। আর স্কলাস্টিকার চেয়ারপারসন ছিলেন ইয়াসমিন মোর্শেদ, বিশাল ব্যক্তিত্ব ওনার। উনি ছিলেন নবাব ফ্যামিলির একজন, যেমন লম্বা চওড়া তেমনি সুন্দর, তেমনি তার পার্সোনালিটি, তার আত্মাটাও যেমন বড় ছিল মনটাও তেমনি বড় ছিল। তো উনি প্রতি বছর স্কলাস্টিকার জন্য প্রচুর টাকা, লক্ষ টাকার উপরে ব্যয় করতেন শুধু লাইব্রেরি এনরিচ করার জন্য। লাইব্রেরিতে নতুন নতুন বই উনি সংগ্রহ করে রাখতেন টিচারদের জন্য, স্টুডেন্টদের জন্য। তা আমি অবসর পেলেই আমি আমার টাইম কিছুতেই ওয়েস্ট
করতাম না, আমি লাইব্রেরিতে চলে যেতাম বই পড়তে এবং আমার কাঙ্ক্ষিত যে ওয়ার্ডগুলো আমি চাই সেগুলো আই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড ইট আউট ফ্রম দোজ বুকস। তো এই জন্য ইয়াসমিন মোর্শেদকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমি জানি না উনি এখন বোধহয় পাকিস্তানে আছেন। তো এনিওয়ে, আজকে আমি অ্যাকচুয়ালি স্পেলিংয়ের ওপর ফোকাস করব। আমার একটা স্বপ্ন আছে, আমি যখন ইএসএসসি ছিলাম আমি স্টুডেন্টদের সবসময় ইন্সপায়ার করতাম যে দেখো স্পেলিং বি বলে একটা কম্পিটিশন আছে ওয়ার্ল্ডে, তোমরা সবসময় চেষ্টা করবে প্রচুর স্পেলিং শিখতে এবং ওই স্পেলিং বি কম্পিটিশনে পার্টিসিপেট করো এবং ওই ট্রফিটা আমার বাংলাদেশের কেউ না কেউ যেন নিয়ে আসে, কেউ না কেউ যেন নিয়ে আসে। এটা আমার অনেক বড় স্বপ্ন, অনেক বড় চাওয়া, অনেক বড় ইচ্ছা এবং চেষ্টা। সুতরাং আজকে আমি স্পেলিংয়ের উপর ফোকাস করব, স্পেশালি ফর বিসিএস স্টুডেন্টস। তোমাদের বিসিএসে কিন্তু স্পেলিং যখন তুমি ভাইবা পোর্ট পর্যন্ত যাবে তখন তোমাদেরকে ওই মাথাগুলা প্রশ্ন করতে পারে আইকিউ টেস্ট করার জন্য, যে স্পেলিংটা কেন এরকম হলো, কেন উত্তর যেন তোমরা দিতে পারো, সেই জন্যই আজকে আমার আলোচনা। তো আজকে আমি স্পেলিং উপর ফোকাস করব। তোমরা এখন দেখো, সাইলেন্ট পি ইন ফ্রন্ট অফ এন, এস or T at start of words of Greek origin. আজকে আমি কতগুলো ওয়ার্ড সম্বন্ধে বলবো। যে এখানে দেখো নিউম্যাটিক, নিউম্যাটিকের বানানটা হচ্ছে পি, পি আছে, পি এর পরে যদি এন দেখো তাহলে এটা অবশ্যই গ্রিক ওয়ার্ড হবে। তোমাকে প্রশ্ন করবে যে নিউম্যাটিকের বানান তো এই রকম, তাহলে পি কেন উচ্চারণ হলো না? তো তোমাদের আইকিউ শার্প করার জন্য বলছি যে আমাদের বাংলা ভাষায় যেমন অনেক ভাষা চলে এসছে, তাই না? ফার্সি থেকে এসছে, আরবি, ইংলিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, কত বিভিন্ন ভাষা থেকে যেমন অনেক ওয়ার্ড চলে এসেছে, ঠিক তেমনি ইংলিশেও অনেক ওয়ার্ড গ্রিক থেকে এসেছে, ল্যাটিন থেকে এসেছে, ফ্রেঞ্চ থেকে এসেছে। তো আমরা কি করে বুঝবো যে এটা গ্রিক ওয়ার্ড? যে কোনো ওয়ার্ডের প্রথমে যদি পি থাকে এবং তারপরে যদি এন থাকে অথবা এস থাকে অথবা টি থাকে তাহলে সেটা অবশ্যই গ্রিক ওয়ার্ড হবে। এটা ইংলিশে চলে এসছে। দেখো পি এর পরে যেহেতু এন আছে সেজন্য পিটা কখনোই উচ্চারণ হবে না, কারণ পি হচ্ছে সাইলেন্ট লেটার। নিউম্যাটিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ চেনার উপায় হচ্ছে কি, কোনো ওয়ার্ডের শেষে যদি আইসি দেখো, আইসি দেখলেই বুঝবে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ডটা কোনো প্লেস, পার্সন অথবা থিংকে, কোনো জিনিসকে, মানুষকে অথবা কোনো স্থানকে যদি বর্ণনা করে সেই ওয়ার্ডটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। আমাদের অ্যাডজেক্টিভ জানতেই হবে, বিকজ ইউ আর প্রিপেয়ারিং ফর ইয়ারসেলফ ফর বিসিএস এক্সাম, রাইট? তো সুতরাং ইউ শুড হ্যাভ সাউন্ড নলেজ অ্যাবাউট ইচ ওয়ার্ড। তো নিউম্যাটিকটা কোথায় বসে? ইউজুয়ালি বিফোর নাউন, সাধারণত নাউনের আগে এই শব্দটা বসে। এটার মানেটা হচ্ছে কি, ফিল্ড উইথ এয়ার, ফিল্ড উইথ এয়ার, বাতাসে ভর্তি। তো কি বলেছে এটা? যে এই ওয়ার্ডটা নাউনের আগে বসবে সাধারণত। তো টায়ার দেখো, গাড়ির চাকা, তাই না? সাইকেলের চাকা, রিক্সার চাকা। তো এটাকে, চাকাটাকে কি বলা হয়? টায়ার, TYRE। এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। আর আমেরিকান ইংলিশে বলা হয় TIRE। এখানে দেখো দুইটা অ্যাব্রিভিয়েশন দিয়ে রেখেছি, তোমাদের টাইম টু টাইম অ্যাব্রিভিয়েশন অবশ্যই জানতে হবে। ইউ ডোন্ট নো কোন অ্যাঙ্গেল থেকে তোমাকে প্রশ্ন করবে ভাইবাতে। সো ইউ শুড গেট রেডি ইয়োর সেলফ ফর দ্য BCS। BRE মানে ব্রিটিশ ইংলিশ, আর NAME মানে হচ্ছে নর্থ আমেরিকান ইংলিশ।
তাহলে টায়ারের দুইটা স্পেলিং দুইটাই কারেক্ট, তবে এখন বর্তমান যুগে আমেরিকান ওয়ার্ডগুলাই বেশি ইউজ হচ্ছে ইংলিশে, আমেরিকান ওয়ার্ডগুলাই সবচেয়ে বেশি ইউজ হচ্ছে। আরেকটা মানে কি, ওয়ার্কড বাই এয়ার আন্ডার প্রেশার। যে অনেক কতগুলো যন্ত্র আছে যেগুলাকে বাতাসের চাপ দিয়ে ওই টুলস মানে ওই যন্ত্রপাতিগুলোকেই ব্যবহার করা হয়। এখন দেখো আমি কি বলেছিলাম যে এগুলা সাধারণত নাউনের আগে ব্যবহার হয়। তো নিউম্যাটিক হচ্ছে অ্যাডজেক্টিভ আর টুলস হচ্ছে নাউন। নাউন কাকে বলবো, যে কোনো জিনিসের নাম, যন্ত্রপাতির নাম, ওই যন্ত্রপাতির নামগুলোকেই নাউন বলে। তাহলে টুলস হচ্ছে নাউন। এবার দেখো আরেকটা শব্দ যে নিউমোনিয়া। আমরা নিউমোনিয়া শব্দটা বাংলাতে চলে এসেছে, যদিও এটা ইংলিশ ওয়ার্ড, যদিও এটার অরিজিন হচ্ছে গ্রিক, এটা গ্রিক ওয়ার্ড, কিন্তু এটা ইংলিশে চলে এসেছে। নিউমোনিয়া হচ্ছে কি, একটা অসুখের নাম। যে কোনো অসুখের নাম হচ্ছে নাউন, আর সেটা অবশ্যই আনকাউন্টেবল হবে। কেন আনকাউন্টেবল হবে? কারণ তুমি ডিজিজ, তো ডিজিজকে তুমি গুনতে পারো না। যে কোনো ডিজিজের নামকেই নাউন বলবে এবং সেটা অবশ্যই আনকাউন্টেবল হবে। এই জন্যই তুমি এই সমস্ত ডিজিজের নামগুলোর পাশে সবসময় সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করবে। যদি আমি এক্সাম্পল বলি যে নিউমোনিয়া ইজ আ ডিজিজ, নিউমোনিয়া ইজ আ ডিজিজ। এখন নিউমোনিয়ার স্পেলিংটি দেখো, পি এর পরে এন আছে। কোনো ওয়ার্ডের প্রথমে যদি পি থাকে এবং তারপর যদি এন থাকে তাহলে পিটা সাইলেন্ট লেটার, পি কখনোই উচ্চারণ হবে না, কারণ এটা গ্রিক ওয়ার্ড। নিউমোনিয়ার মানেটা কি দেখো, নিউমোনিয়ার মানে হচ্ছে যে আ সিরিয়াস ইলনেস affecting one or both lungs that makes breathing difficult. নিউমোনিয়া হচ্ছে এমন একটা কঠিন রোগ যেটা নাকি একটা লাং অথবা দুইটা লাংস এফেক্টেড হতে পারে এবং নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়। এটা হচ্ছে নিউমোনিয়া। এরপরে দেখো আরেকটা ওয়ার্ড বলি, নিউম্যাটিক ড্রিল। এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, ওরা বলে নিউমেটিক ড্রিল, এটা একটা মেশিনের নাম। আর আমেরিকান ইংলিশে বলে জ্যাক হ্যামার, আমেরিকান ইংলিশে বলে জ্যাক হ্যামার, আর ব্রিটিশ ইংলিশে বলে নিউমেটিক ড্রিল। এটার মানে হচ্ছে যে আ লার্জ পাওয়ারফুল টুল ওয়ার্ক বাই এয়ার প্রেশার ইউজড স্পেশালি ফর ব্রেকিং আপ রোড সারফেসেস। এটা একটা বিশাল বড় একটা যন্ত্র যেটা দিয়ে বাতাসের চাপ দিয়ে ওই রাস্তার সারফেসগুলো আছে ওগুলোকে ভেঙে টুকরো টুকরো করা হয়। এটা বিশাল বড় একটা পাওয়ারফুল যন্ত্র। এরপর দেখো সোরাইসিস। পি এর পরে যদি এস থাকে, আমরা কি বলেছি, তিনটা চিহ্ন যদি দেখো তাহলে বুঝবে যে এটা গ্রিক ওয়ার্ড। পি এর পরে যদি এন থাকে, পি এর পরে যদি এস থাকে, পি এর পরে যদি টি থাকে, তাহলে ওইটা অবশ্যই গ্রিক ওয়ার্ড হবে। এখানে দেখো পি এর পরে এস আছে, সুতরাং এটা গ্রিক শব্দ, পি সাইলেন্ট লেটার। আরেকটা তোমাদেরকে টিপস দেই যে কোনো ওয়ার্ডের শেষে যদি এস আই এস দেখো তাহলে এটা একটা সাফিক্স, এটা অবশ্যই নাউন হবে। এস আই এস হচ্ছে একটা সাফিক্স এবং এটা অবশ্যই নাউন হবে। এখানে দেখো সোরাইসিস, এটার মানে হচ্ছে স্কিন ডিজিজ দ্যাট কজেস রাফ রেড areas where the skin comes off in small pieces. তাহলে কি বলছি আমি, যে আমরা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে কথা বলবো, বিকজ ইউ হ্যাভ টু নো হুইচ পার্ট অফ স্পিচ দিস ইজ। কারণ বিসিএসে এইগুলো তোমার লাগবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এইগুলোর উপরেই তোমার নানাভাবে প্রশ্ন আসবে। সুতরাং ইউ শুড গেট রেডি ইয়োর সেলফ ফর দ্য বিসিএস। তাহলে এসআইএস হচ্ছে সাফিক্স, এটা কোথায় বসে, ওয়ার্ডের শেষে বসে এবং এগুলো হচ্ছে নাউন। অলরাইট, এরপরে দেখো সুডোনিম।
পি এর পরে এস আছে, সুতরাং পিটা উচ্চারণ হবে না। পি হচ্ছে একটা সাইলেন্ট লেটার। সুডোনিম মানে কি? আ নেম ইউজড বাই সামবাডি স্পেশালি আ রাইটার ইনস্টেড অফ দেয়ার রিয়েল নেম। এখানে দেখো, খেয়াল করে দেখো, স্পেশালি আমি আগের ভিডিওতেও আমি ফোকাস করেছি যে ইএস দিয়ে দুইটা স্পেশালি আছে, একটা হচ্ছে স্পেশালি উইদাউট ই, আর একটা হচ্ছে ইএস দিয়ে স্পেশালি। স্পেশালি হচ্ছে সেন্টেন্সের মাঝে বসে এবং তার আগে অবশ্যই তুমি কমা দিবে, কমা না দিলে সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে। আর এই সামবাডিটা কে, ওটা মেয়ে না ছেলে তুমি জানো না, সেই জন্য তাদের পরিবর্তে আমরা দেয়ার লিখব। দেখো, a name used by somebody, especially a writer, instead of his real name. Incorrect. সামবাডিটা মেয়ে না ছেলে সেটা আমি জানি না, সুতরাং যদি তার পরিবর্তে আমি হিজ লিখি তাহলে সেন্টেন্সটা ইনকারেক্ট হবে। আবার দেখো, a name used by somebody, especially of her real name, এটাও ইনকারেক্ট। কেন? কারণ সামবাডি কে সেটা তো আমি জানি না, ওটা মেয়ে না ছেলে। সেই জন্য আমি যদি সামবাডির পরিবর্তে হার লিখি তাহলে এইটা ইনকারেক্ট হবে। তাহলে কারেক্ট কি? যে সামবাডির পরিবর্তে আমি দেয়ার লিখব। তাহলে সিনোনিম PSEU, ই আর ইউ দুইটা ভাওয়াল আছে, সুতরাং দুইটা ভাওয়ালের একটা ভাওয়াল সাউন্ড হবে। একটা ভাওয়াল সাউন্ডকে কি বলবো আমরা? সিলেবল। বাংলাতে বলবো স্বরধ্বনি, আর ইংলিশে বলবো ভাওয়াল সাউন্ড। ই একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল, এই দুইটা ভাওয়েল মিলে একটা ভাওয়েলের কাজ করছে। তাহলে উচ্চারণটা কি হবে? সুডোনিম। সুডোনিম। যে অনেক রাইটার আছে যারা নিজের নামটা, আসল নামটা না লিখে একটা ছদ্মনাম লেখে, হ্যাঁ, সেই নামটাকে বলা হয় কি? সুডোনিম, ছদ্মনাম। Especially a writer instead of their real name. তাহলে কি দাঁড়ালো? যে সামবাডির পরিবর্তে আমরা দেয়ার লিখব, দেয়ার। অফ হিজ এটা ইনকারেক্ট, হার এটাও ইনকারেক্ট। এরপর দেখো, সুডোনিমাস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ বলবো? কারণ এটার শেষে ও ইউএস আছে। ও ইউএস হচ্ছে সাফিক্স। কোনো ওয়ার্ডের শেষে যদি ও ইউএস দেখো তাহলে ওটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আর পি এর পরে যেহেতু এস আছে, সুতরাং এটা গ্রিক ওয়ার্ড। পিটা সাইলেন্ট লেটার, পি উচ্চারণ হবে না। আবার দেখো, সাম, পিটা হচ্ছে সাইলেন্ট লেটার কারণ পি এর পরে এস আছে। আবার দেখো, এল আছে, এল এর আগে যদি ভাওয়েল থাকে, এল এর আগে ভাওয়েল কি আছে? এ, তাহলে এলটা উচ্চারণ হবে না, এলটা হচ্ছে সাইলেন্ট লেটার। আমরা সাইলেন্ট লেটার উপরে অনেক ভিডিও করেছি, তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো দেখবে। ইট উইল বি হেল্পফুল ফর ইউ টু নো কেন সাইলেন্ট লেটার এবং কেন সেগুলা, which one is silent letter. হ্যাঁ, এগুলো তুমি you should have sound knowledge on silent letters. তাহলে সাম মানে হচ্ছে কি? a song, poem or prayer that praises God, especially one in the Bible. দেখো এখানে খেয়াল করো, গড। আমরা যখন আল্লাহ বলবো, গড বলতে যখন আল্লাহকে বোঝাবো তখন জিটা হয়ে যাবে ক্যাপিটাল লেটার। আর আদারওয়াইজ যত দেব দেবী মূর্তি আছে সেগুলোর ক্ষেত্রে যখন গড বলবো সেটা হয়ে যাবে স্মল লেটার। মনে থাকবে? একমাত্র আল্লাহর ক্ষেত্রে গডকে আমরা জিটা ক্যাপিটাল লেটার লিখব, আর বাদ বাকি দেব দেবীর ক্ষেত্রে যে গডটা ইউজ করব সেটা হয়ে যাবে স্মল লেটার। তাহলে কি দাঁড়ালো? যে আমরা সাম কাকে বলবো? সাম হচ্ছে যে বাইবেলে যে ওদের লেখা আছে গান, কবিতা অথবা যে প্রার্থনা, এই প্রার্থনাকে বলা হয় সাম। তো বাইবেলের যে
যেইখানটায় এইসব কবিতা দোয়া টোয়া প্রার্থনা গান লেখা আছে ওই বইটার নাম হচ্ছে বুক অফ সামস। যেহেতু এটা টাইটেল, বুক অফ সামস হচ্ছে একটা টাইটেল, তো বিটা হচ্ছে ক্যাপিটাল লেটার, পিটা হচ্ছে ক্যাপিটাল লেটার, আর অফটা যেহেতু হেডওয়ার্ড না, বুক হচ্ছে হেডওয়ার্ড, সামস হচ্ছে হেডওয়ার্ড, সুতরাং এই দুইটার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে এবং অফটা যেহেতু প্রিপোজিশন, সুতরাং অফটা স্মল লেটার হবে। আমি কখন ক্যাপিটাল লেটার হয়, ক্যাপিটাল লেটার উপরে আমি ভিডিও করেছি, তোমরা অবশ্যই ওইটা দেখবে। দ্যাট উইল বি ডেফিনেটলি হেল্পফুল ফর ইউ। এবার দেখো সল্টার, পি পরে এস আছে, সুতরাং পিটা সাইলেন্ট লেটার, এটা উচ্চারণ হবে না। এটার মানে হচ্ছে আ বুক containing a collection of songs and poems called psalms with their music that is used in a church. চার্চে দেখবে মিউজিক দিয়ে প্রশংসা করা হয়, গডের প্রশংসা করা হয়, ঠিক আছে? তো এইটাকে বলা হয় সল্টার, যেটার মধ্যে অনেক গান, অনেক কবিতা, অনেক দোয়া টোয়া আছে। এরপরে দেখো সুড, পিটা সাইলেন্ট লেটার, কারণ পি এর পরে এস আছে এবং এখানে দেখো ই আর ইউ দুইটা ভাওয়েল এর উচ্চারণ একসাথে ইউ হয়ে যাবে, এটাকে বলা হয় সিলেবল, স্বরধ্বনি। আমাদের জ্ঞানের পরিধি অনেক বাড়াতে হবে, বিকজ উই আর প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর BCS. A person who pretends to know a lot about a particular subject in order to impress other people. অনেকেই আছে যে প্রিটেন্ড করে, ভান করে যে আমি অনেক জানি, ওই সাবজেক্টটা জেনে সম্বন্ধে আমি অনেক জানি, মানুষকে ইমপ্রেস করার জন্য, ঠিক আছে? এটাকে বলা হয় সুড, মানে একজন ব্যক্তি। এরপরে দেখো সুডো, এটা কম্বাইনিং ফর্মে তুমি পাবে, অর্থাৎ এই সুডো শব্দের সাথে তুমি আরেকটা শব্দ যোগ করে একটা শব্দ হবে, এটাকে বলা হয় কম্বাইনিং ফর্ম। এটা কোথায় হবে? এটা নাউনে হবে, অ্যাডজেক্টিভে হবে, অ্যাডভার্ব হবে। এটার মানে হচ্ছে নট হোয়াট সামবডি ক্লেইমস ইট ইজ, অর্থাৎ ফলস অথবা প্রিটেন্ডেড। ফলস, সুডো মানে হচ্ছে ফলস। কম্বাইনিং ফর্মে দেখো কিভাবে শব্দ তৈরি করতে হয়, দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড, এটা কি তুমি কি করবে? হাইফেন দিয়ে জয়েন করতে পারো, আবার হাইফেন ছাড়াও হতে পারে। যেমন সুডো ইন্টেলেকচুয়াল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তুমি কি করে বুঝবে এটা অ্যাডজেক্টিভ? কারণ এই ওয়ার্ডের শেষে AL আছে। আমি অ্যাডজেক্টিভ কাকে বলবো? যে ওয়ার্ডটা কোনো প্লেস, পার্সন অথবা থিংকে ডিসক্রাইব করে, বর্ণনা করে, ঠিক আছে? এরপরে দেখো সুডো সায়েন্স, এটা হচ্ছে নাউন। এটার চিহ্নটা কি? যে কোনো ওয়ার্ডের শেষে যদি ENCE দেখো অথবা CE দেখো, তাহলে ওটা চোখ বন্ধ করে বলবে নাউন। তবে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানতে হবে। কখনো কখনো কোনো ওয়ার্ড ভার্ব হিসাবে, অ্যাডভার্ব হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার হয়। সুতরাং প্রত্যেকটা ওয়ার্ডের বানান জানতে হবে, এটার ব্যবহারটাও জানতে হবে। এরপরে দেখো সাইক, এটা হচ্ছে ভার্ব, পি এর পরে এস আছে, সুতরাং পিটা উচ্চারণ হবে না। এরপর দেখো সাইকি, এগুলার আমি মানে আর লেখি নাই আমার আর ধৈর্য নাই টাইপ করার, বাট নেক্সট টাইমে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ওয়ার্ডের শব্দ মানেগুলা দিয়ে দিব, যাতে তোমরা এটা তোমাদের জন্য আরাম হয়, তোমাদের কষ্ট করে ডিকশনারি না ঘাটতে হয়, এখান থেকে ডাইরেক্ট মানেটা জেনে নিতে পারো। তারপরে দেখো এই যে দেখো কতগুলা শব্দ, সাইকোলজি, টেরোডেকটাইল। টেরোডেকটাইল, পি এর পরে টি আছে। আমি কি বলেছিলাম? যে পি এর পরে যদি এন থাকে, পি এর পরে যদি এস থাকে, পি এর পরে যদি টি থাকে, তাহলে অবশ্যই এটা গ্রিক ওয়ার্ড হবে। টেরোডেকটাইল, এটা হচ্ছে নাউন। এটা কি? এটা হচ্ছে একটা ফ্লাইং রেপটাইল দ্যাট লিভড মিলিয়ন্স অফ ইয়ার্স অ্যাগো। তাহলে পেরোডেকটাইলটা হচ্ছে কি? ফ্লাইং রেপটাইল। আমরা দেখি যে কার্টুনে দেখি যে রেপটাইল উড়ে উড়ে আসতেছে, তাই না?
এগুলো হচ্ছে এক সময় ছিল লক্ষ লক্ষ বছর আগে ছিল, লক্ষ লক্ষ বছর আগে ছিল এই পেরোডেকটাইলটা। তো এটা হচ্ছে নাউন, কারণ যে কোনো জন্তুর নামকেই আমরা নাউন বলবো, যে কোনো জন্তুর নামকেই, যে কোনো পাখির নামকেই নাউন বলে। এরপর দেখো টার্মিগান, এটা হচ্ছে নাউন, এ টাইপ অফ ক্রোজ, এটা হচ্ছে এক ধরনের পাখি। আ বার্ড উইথ আ ফ্যাট বডি অ্যান্ড ফিদার্স অন ইটস লেগস। আমি দেখো এখানে একটু ফোকাস করব ইটস সম্বন্ধে, যে অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যায় যে এই যে বার্ড হচ্ছে কি একটা পাখি, যে কোনো জন্তু, যে কোনো নামের পরিবর্তে তুমি ইটস লিখবে, কখনোই হিজ লিখবে না, অথবা কখনো হার লিখবে না। এটা হচ্ছে একটা গ্রামারের একটা নিয়ম, যে যখন কোনো বার্ড অথবা কোনো অ্যানিমাল অথবা কোনো জিনিস সাবজেক্ট হবে, বলবে, ওই সম্বন্ধে বলবে, তার পরিবর্তে তুমি ইটস বলবে। দেখো, আ বার্ড উইথ আ ফ্যাট বডি অ্যান্ড ফিদার্স অন ইটস লেগস। একটা হচ্ছে পাখি যেটা খুবই মোটা একটা পাখি, এটা কিসের জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে ব্যবহার করা হয় শিকার করার জন্য অথবা খাবার জন্য। এদের পায়ে অনেক পালক থাকে। কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন মাউন্টেন এরিয়াস অ্যান্ড ইন আর্কটিক রিজনস, অর্থাৎ আর্কটিক রিজনস তোমরা গুগল করে দেখে নিবে, এটা হচ্ছে নর্থ পোল, অর্থাৎ বরফে ঢাকা থাকে। তোমরা সবসময় গুগলে যাবে, আজকাল ইন্টারনেট এত সুন্দর হাতের কাছে সহজলভ্য হয়ে গেছে যে আমরা গুগলের বদৌলতে আমরা অনেক জিনিস খুব সহজেই পেয়ে যাই। তাহলে এটা কি, যে টার্মিগান হচ্ছে কি, যে গ্রুজ ফ্যামিলির একটা বার্ড, পাখি। গ্রুজ কাকে বলবো? আ বার্ড উইথ আ ফ্যাট বডি অ্যান্ড ফিদার্স অন ইটস লেগস হুইচ পিপল শুট ফর স্পোর্ট অ্যান্ড ফুড। যে মানুষ খাবার হিসাবে অথবা খেলাধুলার জন্য এই গ্রুজ পাখিটা ব্যবহার করে। এটার উচ্চারণটা দেখো, এখানে দুইটা ভাওয়েল আছে, ও একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল, দুইটা ভাওয়েল একসাথে আছে, সেই জন্য এটা একটা ভাওয়েলের কাজ করবে, ওয়ান ভাওয়েল সাউন্ড। এই ওয়ান ভাওয়েল সাউন্ডকে আমরা কি বলবো? সিলেবল। বাংলাতে কি বলবো? স্বরধ্বনি। স্বরবর্ণ আর স্বরধ্বনি, ভাওয়েল আর ভাওয়েল সাউন্ড, এদের কাজ একটাই, কোনো পার্থক্য নাই। এবার দেখো, আ বার্ড উইথ আ ফ্যাট বডি অ্যান্ড ফিদার্স অন ইটস লেগস, এটা কারেক্ট। A bird with a fat body and feathers on his legs, incorrect. A bird with a fat body and feathers on her legs, incorrect. তাহলে কারেক্টটা কি? যে বার্ডের পরিবর্তে আমি ইটস বলবো। ইটস হচ্ছে কি? ডিটারমিনার। আমি ডিটারমিনার নিয়ে আরেকটা ভিডিও করেছি, তোমরা এটা ডেফিনেশন, ব্যবহার কিভাবে হয় এগুলো তুমি জেনে নিও। তারপরে এখানে আমি ছোট্ট করে বলে দিচ্ছি, ইটস হচ্ছে ডিটারমিনার। মানে হচ্ছে কি, যে মালিকানা বোঝায়, যে এই পাখিটা হচ্ছে একটা মোটা শরীরের একটা পাখি এবং এর পায়ে অনেক ফেদার আছে, পালক আছে। তাহলে এই পালকটা তো অন্য কোনো মানুষের ক্ষেত্রে নাই, অন্য কোনো পাখির ক্ষেত্রে নাই, অন্য কোন অ্যানিমেল এর কাছে নাই। এটা শুধু এই পাখিটার হচ্ছে মালিক। এই পাখিটারই পায়ের মধ্যে এক গাদা ফেদার আছে, পালক আছে, সেই জন্য আমি এটাকে ইটস বলবো। ইটস হচ্ছে ডিটারমিনার। আর এটার সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে কিন্তু একই, যেমন শিপ আর শিপ, যেমন কতগুলা নাউন আছে, যে এগুলা সিঙ্গুলার এবং প্লুরালের চেহারা একই, বানান স্পেলিং একই। গ্রুজ সিঙ্গুলারে অর্থাৎ এক বচনে হচ্ছে গ্রুজ, বহু বচনেও হচ্ছে গ্রুজ। শিপ হচ্ছে সিঙ্গুলারে হচ্ছে শিপ, প্লুরাল বহু বচনেও হচ্ছে শিপ, একই, কোনো পার্থক্য নাই, স্পেলিংয়ে কোনো পার্থক্য নাই। তো আজকে আমরা এতটুকুই বলবো যে তোমরা স্পেলিং বির জন্য নিজেদেরকে তৈরি করো। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা বাংলাদেশিদের মাথায় অনেক বুদ্ধি আছে, উই আর রিয়েলি ট্যালেন্টেড, ভেরি ব্রাইট। আমাদের ব্রেনটাকে খারাপ দিকে নষ্ট না করে আমরা আমাদের ক্রিয়েটিভিটি কিছু করি, আমাদের যার যেখানে যতটুকু কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলোকে আমরা ঘষা মাজা করে দুনিয়ার মধ্যে নিজেদের অস্তিত্ব তুলে ধরি। ইয়েস, উই আর ব্রাইট। তো আমার অদৃশ্য ছাত্রছাত্রীরা, তোমরা যেখানেই থাকো ভালো থেকো,
সহি সালামতে থাকো আর আমার এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো, ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ। আল্লাহ হাফেজ।